সুপ্রিয় দর্শক, আজ 10 অক্টোবর প্রবাদ প্রতিম সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যুবার্ষিকী। তার প্রতি বিনম্র শ্রদ্ধা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন মহি মোহাম্মদ। তিনি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, সরকারি মহসিন কলেজ, এবং একই সাথে তিনি একজন বিশিষ্ট গল্পকার। আছেন রাহিমা ফেরদৌসী। তিনি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সুপ্রিয় দর্শক, সৈয়দ ওয়ালিউল্লাহ যিনি নিয়ে এলেন আধুনিক সাহিত্যের এক নতুন মোড়। বলা যায় তাকে আধুনিক গদ্য সাহিত্যের জনক বলা হয়, যেখানে আমরা দেখি স্বতন্ত্র একটা ভাষা নীতি, একই সাথে কাহিনীর যে গতি, ভাষারীতি, একই সাথে চরিত্র সৃষ্টি, সব কিছু মিলিয়েই তিনি যেন হয়ে উঠলেন ভাষা ইনস্টিটিউটের একজন প্রবর্তক। বলা যায় তিনি শুধু যে পাঠকদেরকে অনুপ্রাণিত করলেন তা নয়, তিনি অনেক কথা সাহিত্যিককেও অনুপ্রাণিত করলেন। এবং সেই সময়ে তার ভেতরে ছিল এক ধরনের প্রতিবাদী মনোভাব। 1922 সালে তিনি জন্মগ্রহণ করেন এই চট্টগ্রামের 16 শহরে। বাবা ছিলেন উচ্চপদস্থ কর্মচারী, মাও ছিলেন উচ্চশিক্ষিত, কিন্তু পরম বিস্ময়ের সাথে আমরা খেয়াল করি রাজবংশীয় একজন ব্যক্তিত্ব, যিনি সাহিত্যিক হয়ে কলমটাকে নিয়ে নিলেন আমাদের গ্রামীণ সমাজ, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ইত্যাদির বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে। এ নিয়ে আজকের আমাদের আলোচনা। আমরা কথা বলবো সম্মানিত আলোচকদের সাথে। মহি মোহাম্মদ, এই যে লাল সালু উপন্যাস, মানে বিখ্যাত একটি উপন্যাস, এবং আমরা জানি যে আমাদের পাঠ্যসূচিতেও আছে। এখানে আমার কাছে কেন জানি মনে হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহ একজন সমাজতত্ত্ববিদের মতো তিনি তার পর্যবেক্ষণ ক্ষমতা, তার ভেতরের যে একটা গভীর দৃষ্টি, সেগুলো দিয়ে তিনি সমাজের কুসংস্কার, দরিদ্র লোকশ্রেণী, সেই সময়ের যে গ্রামীণ সমাজে ধর্মকে নিয়ে ব্যবহার করা হতো, এই লাল সালুতে তিনি তুলে ধরেছেন চমৎকারভাবে। আপনার কি মনে হয়? আমারও আপনার কথার সাথে একমত প্রকাশ করছি আপা। প্রথমতই সৈয়দ ওয়ালিউল্লাহকে স্মরণ করছি, বাংলা কথা সাহিত্যের এক অন্যতম সাহিত্যিক। তিনি যে সৃষ্টি করে গেছেন, আমরা স্বভাবতই তার 3টি উপন্যাসের কথা জানি, কিন্তু তার আরও 2টি উপন্যাস ছিল, আমরা ওই 2টির কথা খুব একটা জানি না। তো আমি এই আলোচনার শুরুতেই একটু করে সেই 2টি উপন্যাসের নামও বলে রাখি। একটির নাম হচ্ছে কদর্য এশিয়া, আর একটি হচ্ছে বাংলায় অনুবাদ করা হয়েছে এই নামে, যে শিম বিচি কিভাবে রান্না করা হয়। এই 2টি উপন্যাস, মোট তার 5টি উপন্যাস। কিন্তু আমরা যারা বাংলা সাহিত্যের একটু কম, মানে সেই সৈয়দ ওয়ালিউল্লাহর এই 3টা উপন্যাস, অর্থাৎ লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, এই 3টে নিয়ে আমরা বেশি মাতামাতি করি এবং 3টার সম্পর্কেই আমরা আলোচনা করে থাকি। তো যা হোক, আপনি লাল সালু নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। তো প্রথমত আপনি যে কথাটি বলেছেন যে সৈয়দ ওয়ালিউল্লাহর যে দেখার ক্ষমতা, সমাজতত্ত্ব, সমাজ এই সমাজটাকে তিনি খুব গভীরভাবে তিনি দেখেছেন। দেখার মতো, আমরা যে সাধারণ চোখে যেভাবে দেখি ঠিক সেভাবে নয়, একজন লেখক সমাজের ভেতরে গিয়ে কীভাবে দেখেছেন সেটা যারা আমরা লাল সালু পড়েছি, লাল সালুকে আত্মস্থ করেছি, আমরা সেই সময়কার, অর্থাৎ আমাদের পূর্ব বাংলার যে সমাজ ব্যবস্থাটা, এই সমাজ ব্যবস্থাটা আসলে কৃষির উপর নির্ভর করে অনেকটা। আমরা যারা জানি যে পূর্ব বাংলায় অভাব ছিল, অনটন ছিল, দেশ বিভাগের পরে যে
আমাদের যে বাংলা, পূর্ব বাংলায়, এই পূর্ব বাংলায় প্রধানত তো তখনও তো যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তারা কথা বলতে শেখে, প্রথমেই তাদেরকে মানে বক্তব্য দিয়ে আসা, হ্যাঁ, দেওয়া আসা হয়। আমরা এই বিষয়টা কিন্তু লক্ষ্য করি। লাল সালুর প্রথম শুরুতেই এরকম আছে যে সেখানে মানে আমসিপাড়া যেভাবে তারা চিৎকার করে পড়া হয়, মনে হয় যেন খোদার একটা বিশেষ একটা দুনিয়ায় মানে চলে বিশেষ আসলাম। করে হ্যাঁ, দরিদ্র শ্রেণীর। তো লাল সালুতে যে মানে অঞ্চলের কথা বলা হয় সেটা তো মানে শস্য, ওখানে ওই মানে এই সৈয়দ ওয়ালিউল্লাহর একটা বিখ্যাত একটা উক্তি আছে যে শস্যের চেয়ে টুপি বেশি। তো এখানে আমার মনে হয় এই কথাটা তো আমরা সহজ সাধারণরা যেভাবে আমরা ভাবতাম যে শস্যের চেয়ে আগাছা বেশি, এটাই আমাদের মাথায় আসতো, কিন্তু একজন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ সেখানে বললেন শস্যের চেয়ে টুপি বেশি। হ্যাঁ, তাহলে এই যে টুইস্ট, একজন গদ্যকারের এই যে টুইস্ট, তার এইটার পেছনে কিন্তু একটা তত্ত্ব আছে, এটার পেছনে কিন্তু একটা মেসেজ আছে, যেটা সৈয়দ ওয়ালিউল্লাহ ওই সময়ের মতো সময়কালে, অর্থাৎ 1949 সালে লাল সালু প্রকাশিত হয়। তাহলে ওই সময়কালে বাংলা সাহিত্যের একজন উপন্যাসিক, তার প্রথম উপন্যাসে এই ধরনের সমাজ সম্পর্কে কিন্তু একটা তথ্য আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমরা লাল সালুটা একটা প্রতীক হিসেবে ধরা হয়েছে, প্রতীক হিসেবে অবশ্যই আপা। লাল শালু আমরা তো জানি, তো এমনি তো শালু মানেই হচ্ছে লাল কাপড়, আবার উনি কিন্তু বলছেন লাল শালু, তাই না বাবা? হ্যাঁ, লাল, হ্যাঁ মানে জোরালো লাল কাপড়। এমনিতে আমরা দেখি সাধারণত এই যে কি বলে বাজারে সাজারে যে লাল কাপড়টা যেখানেই থাকে না কেন, দর্শকের দৃষ্টি কিন্তু, যারা আমরা দেখি তাদের দৃষ্টি কিন্তু আকর্ষিত হয় বেশি। কিন্তু এই লাল শালুটা ব্যবহার করা হচ্ছে মাজারে। মাজারটা মানে ওইটা কি শ্রদ্ধার বিষয়, নাকি এটা চোখে পড়ার বিষয়, নাকি হ্যাঁ ব্যক্তির চোখে পড়ে? মানে একটা যে মাজারের কথা, মোহাম্মদনগর গ্রামে যে মাছের পিঠের মতো যে মাজারটা আছে, সে মাজার একটা শালু কাপড় দেওয়া আছে। ওই মাজারটাকে সবাই কিভাবে ভয় পাচ্ছে, মজিদ একটা চরিত্র, এমন একটা চরিত্র, সে কিভাবে মাজারটাকে উপস্থাপন করলো মোহাম্মদনগর গ্রামবাসীর কাছে, এবং জামিলার সাথে যে ব্যবহারটা, হ্যাঁ, এবং জমিলার সাথে যে ব্যবহারটা সে করেছে, সেটা নয় শুধু, আমি বলবো যে আপা একদম শেষের দিকেও যদি কল্পনা করেন যে মজিদ এত বড় একটা জমিলাকে এত বড় একটা শাস্তি দিল, শুধু তার প্রাণটা যাওয়ার বাকি ছিল, হ্যাঁ, জমিলার শুধু প্রাণটা যাওয়ার বাকি ছিল, কিন্তু সেখানে একটা যে সৈয়দ ওয়ালিউল্লাহ যে ইঙ্গিতটা দিলেন, দেখেন কেমন তোর ইঙ্গিত, যে জমিলার পাটা লেগে আছে মাজারের সঙ্গে। ঠিক একইভাবে আপা আর একটা ইঙ্গিত আমি বলবো যে আপনার চাঁদের অমাবস্যার কথা যদি আমি একটু করে আনি এখানে, একটু করে, যে সেখানে ওই যে নিহত যে করিম মাঝির যে স্ত্রী, চাঁদের আলোটা কিন্তু পায়ের উপরে, দেখেন কেরম একটা যেন একটা মানে অদ্ভুত। কিন্তু আমরা সাধারণ যারা চিন্তা করবো, আমরা কিন্তু চাঁদের আলোটা অন্য জায়গায় হলেও ফেলতে পারতাম, যে নিহত একটা স্ত্রীলোক, তার চাঁদের আলোটা অন্য জায়গায় পড়েছে, কিন্তু দেখেন পা দিয়ে কি মেসেজটা তিনি দিচ্ছেন। তো একজন সমাজদ্রষ্টা, একজন দার্শনিক, একজন রাষ্ট্রচিন্তাবিদ, একজন মানে রাজনীতি এবং সমাজনীতি তিনি যে আত্মস্থ করেছেন, এবং যে আমাদের পাশ্চাত্য সাহিত্যটাকে তিনি আত্মস্থ করেছেন, আত্মস্থ করেই তিনি মজিদের মতো একটা চরিত্র নির্মাণ করেছেন। আমি এক সমালোচক জিনাত ইমতিয়াজ যেটা বলতে চাচ্ছেন যে মজিদ যে শুধু ধর্ম ব্যবসায়ীদেরকে মুখ উন্মোচন করার জন্য মজিদ চরিত্র সৃষ্টি করছেন, আসলে তা না। কারণ এই শ্রেণীর লোকজন প্রথমত তারা ধর্মকে, কারণ ধর্মটা দিয়ে সহজেই সাধারণ মানুষকে প্রলুব্ধ করা যায়, হ্যাঁ, সহজেই তাদেরকে ভয় লাগানো যায়, সহজেই তাদেরকে আত্মস্থ মানে নিজের ইয়েতে অবনত করে রাখা যায়। তাহলে এই ভয়ের জায়গাটুকুই মজিদ কিন্তু আবিষ্কার করে নিয়েছে। আপনার সাথে আবার কথা বলবো, একটু রাহিমার কাছে যাচ্ছি। রাহিমা ফেরদৌসী, উপন্যাস নিয়ে কথা বলছেন মহি মোহাম্মদ। আমি যদি একটু গল্পের দিকে যাই, কেমন? প্রায় 49টার মতো গল্প তিনি লিখেছেন, ছোট গল্প, কম নয় কিন্তু। হ্যাঁ, তার মানে গল্পগুলোতেও কিন্তু ওই ধরনের একটা ছায়া আমরা দেখি, দরিদ্র পীড়িত মানুষের একটা যে কষ্ট, যন্ত্রণা, বেদনা, এই জিনিসগুলো কিন্তু তার গল্পগুলির মুখ্য বিষয় হয়ে এসেছে। মানে আমার কাছে পরম বিস্ময়ের সাথে মনে হয় যে এরকম একটা মানুষ, এরকম একটা পরিবারে তিনি থাকতেন, কিন্তু কিভাবে যে তিনি মিশে গেছেন আমাদের মানুষের সাথে, জনগণের সাথে, দরিদ্র জনগণের সাথে। আপনার কি মনে হয়? নিঃসন্দেহে তিনি আমাদের সকলে খুব প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় সাহিত্যিক। উপন্যাসের পরপরই তার ছোট গল্পগুলো সমানভাবে খ্যাতি অর্জন করেছে ম্যাডাম, এবং সেখানে একইভাবে যদি বলতে হয়, তার খুব কোনো একটা গল্প, কোনো একটা রচনায় আমরা শহর কেন্দ্রিক জীবনযাপন একেবারেই পাই না। হ্যাঁ, সেটাই।
এবং আমার কাছে যেটা আরো আশ্চর্য লাগে, আপনি বললেন যে যিনি চিটাগংয়ের জন্ম কিন্তু তার পৈতৃক নিবাস নোয়াখালীতে, হ্যাঁ না, এবং তিনি বাস করলেন এবং বেশ উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন। তিনি থাকতেন দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে অনেকদিন। ছিলেন, মৃত্যুটাও সেখানে হয়েছে। এরকম একজন মানুষ যেখানে তার মানে মানুষ চোখে তিনি বাংলাদেশের গ্রামকে তুলে ধরেছেন। তার নয়নচারা যে গল্প, বিখ্যাত গল্প, আমার গা শিউরে উঠে গল্পটি যতবার পড়ি। ময়ূরাক্ষী নদীর তীরে একটি ছোট্ট চরিত্র, ছোট্ট ছেলে আমু, খুব একটা চরিত্র সন্নিবেশে তিনি কখনোই ঘটাননি। সেখানে ঝিরা নামের একটি মেয়ের কথা বলা হয়েছে, পাকা কলাগুলোকে দেখে তার স্বপ্নের মতো মনে হয়েছে। এবং শহরে যে মেয়েটি তাকে ভাত দেয়, তখন সে বলেছে তার মায়ের বাড়ি কি নয়নচারা গ্রামে। দু তিনটে লাইন, আর বেশি কিছু লাগে না। হ্যাঁ, বুঝিয়েছেন যে শহরের ডাস্টবিনের পাশে মানুষ এবং কুকুর পাশাপাশি খাবার নিয়ে কাড়াকাড়ি করে। এবং এতটা স্পষ্ট, এতটা জীবন্ত, যতদিন এই দেশের আমাদের বাংলা সাহিত্যের ছোট গল্পগুলো থাকবে, সৈয়দ ওয়ালিউল্লাহর গল্পগুলোকে ডিঙিয়ে যাওয়ার আমাদের কোনো প্রকার সুযোগই থাকবে না। তারপর তার পরাজয় একটা গল্প আছে, জাহাজে একটা গল্প আছে, খুনি একটা গল্প আছে, মৃত্যুযাত্রা আমার কাছে আরেকটি মানে রোমহর্ষক মনে হয় গল্পটা। মানে মানুষ মৃত্যুর মুখে যে মনে হয় যেন আমরা মৃত্যুকে বরণ করা বলি, আসলে বরণ করার মতোই ছিল। অভাবের তাড়না তারা গ্রাম ছেড়ে নদীর ওপারে চলে যাবে। সেখানে যখন তাদের ক্ষুধার্ত অবস্থায় বৃদ্ধ মানুষ, দুজন হাজব্যান্ড ওয়াইফে মারা যান, একজনকে দাফন করবেন, কোদাল নাই সেখানে, এবং বলা হয়েছিল মুঠি ভর্তি মাটি তো নয়, যেন ভাত। মানে ভাতের সঙ্গে তার মানুষের যে সম্পর্ক, জীবনযাপনের সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাত একটা উপলক্ষ, একটা প্রয়োজন। এবং সে ভাতের যে সেখানে গিয়ে তখন কবর যারা খুঁড়বে, তারা একজন একজনকে বলেছে সে বেঈমান, সে কোদাল আনতে গিয়ে বোধহয় কোথাও ভাত খাচ্ছে। এবং প্রথমে মারা গেলেন স্ত্রী, মারা গেলেন হাজুর মা, মারা গেলেন একইভাবে। যখন তাকে দাফন করে তারা আবার রওনা দিবে, আবার মারা গেলেন হাজুর বাবা। এবং তারা বারবার মানে বাধাপ্রাপ্ত হচ্ছিল। এটা ছিল এরকম যেন যে মনে হয় মানুষ যখন প্রত্যেকটি মুহূর্তে তার নিজের গায়ের ধুলো ঝেড়ে উঠতে চায়, বেঁচে উঠতে চায়, অমনি আবার হয়তো সে ধুলিতে এসে লুটায় পড়ে। আরেকটা তুলসী গাছের কাহিনী নিয়ে তো কিছু বলার নেই, সেটা তো একটা অসাধারণ। সেগুলো নিয়ে আবারও কথা বলবো। মহি, আপনার কাছে আবারও যাচ্ছি, সেটি হচ্ছে তিনি বিয়ে করেছিলেন ফ্রান্সের অ্যানকে, তাই না? প্রেম করে বিয়ে করেছিলেন এবং এতটাই গভীর সম্পর্ক ছিল যে অ্যান কিন্তু লাল সালু এই উপন্যাসটাকে তিনি ফরাসি ভাষায় অনুবাদ করলেন। পরবর্তীতে কিন্তু এটি ইংরেজিতেও অনুদিত হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, ওই যে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসগুলোর কভার অর্থাৎ প্রচ্ছদগুলো কিন্তু তিনি নিজেই করেছেন। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু মানে অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, এবং আমি দেখেছি যে এটা মানে ইংরেজিতে অনুবাদ হয়েছে যে উপন্যাসটা, হ্যাঁ লাল সালু উপন্যাসটা, অদ্ভুত সেটারই এটা মানে প্রচ্ছদটা অদ্ভুত। মানে ওখানে উনি যে চিত্রকর্মের ভেতরেও ডুব দিয়েছেন, ওখানে শুধু সাহিত্য নয়, অর্থাৎ ওই যে পাশ্চাত্য থেকে উনি সাহিত্য নয়, চিত্রকর্মের ভেতরের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে উনি নিরীক্ষা করেছেন। নিরীক্ষা একটা ছিলই, ব্যাপারটা একটা ছিলই। এবং সেই সময় যে ইংরেজদের যে আধিপত্য বোধ ছিল, সেখানেও কিন্তু একটা প্রতিবাদী বই তিনি লিখেছেন ওই সময়টায় ইংরেজিতে, যে দি এনিমিস অফ ইংলিশ একটা বই লিখেছিল। তখন তিনি লিখেছেন দি এনিমিস অফ এশিয়ানস। এই ধরনের একটা তথ্য পাওয়া গেছে। সেটাই। তা এখন আমরা একটু চলে যাই আমাদের যে আরেকটি উপন্যাস, সে কাদু নদী কাদু, সেটি নিয়ে চলে যাই। সেখানেও কিন্তু আমরা দেখছি যে কথাটি আপনাদের দুজনের আলোচনাতেই চলে আসলো, যে প্রতিটি উপন্যাসে, প্রতিটি গল্পে তিনি এমন এক পরিবারের সন্তান হয়েও তিনি কিন্তু দরিদ্রপীড়িত মানুষের কথাগুলো নিয়ে এসছেন, তাদের দুঃখ কষ্টগুলো নিয়ে এসছেন। এই উপন্যাসে কিভাবে এলো কাদো নদী কাদো আপা? এই উপন্যাসটার নাম শুনলে আমরা একটু অন্যরকম ভাব, মানে কি কাদো নদী কাদো, নদী কাঁদবে, হ্যাঁ বিষয়টা কেমন, যে এটার ভেতরে গূঢ় একটা নিহিত একটা তত্ত্ব আছে, যে তত্ত্বটা এই উপন্যাসের পরতে পরতে তিনি ছড়িয়ে দিয়েছেন।
আমরা যারা ইংরেজি সাহিত্য কিংবা আমরা পাশ্চাত্য সাহিত্য পড়ি, অনুধাবন করি কিংবা বিভিন্ন তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করি, তারা জানি যে স্ট্রিম অফ কনসাসনেস, হ্যাঁ, জেমস জয়েসের বিখ্যাত উপন্যাস ইউলিসিস, তারপরে তা আপনার অন্যান্য উপন্যাসিক যারা আপনার স্ট্রিম অফ কনসাসনেস নিয়ে কাজ করেছেন, সেই তত্ত্বগুলো চেতনা প্রবাহ রীতিটাকে কাজে লাগিয়েছেন সৈয়দ ওয়ালিউল্লাহ সচেতনভাবে তার কাদো নদী কাদোতে। এর আগে আমরা বলছিলাম যে চাঁদের অমাবস্যা, এই চাঁদের অমাবস্যাতেও কিন্তু তিনি এই ব্যাপারটা নিয়ে দেখেন, মানে অন্যান্য চাঁদের হ্যাঁ অন্যের না অমাবস্যা অবশ্য চাঁদেরই হয়, হ্যাঁ পূর্ণিমাও চাঁদের হয়, কিন্তু চাঁদের অমাবস্যা একটা উপন্যাসের নাম। মানে এটা কতটা মানে গভীরভাবে মানে পাত্রপাত্রীদের সঙ্গে মানে মিশে যাচ্ছে। তো আমরা কাদো নদীর কাদো নিয়ে কথা বলছিলাম, কাদো নদীর কাদোতে আমরা যে অন্যান্য উপন্যাসে যেটা দেখি যে একটা টানা কাহিনী, একটা আখ্যান, ওই ধরনের টানা কাহিনী কিংবা আখ্যান কিন্তু আমরা এখানে দেখতে পাই না। এখানে যারা কথা বলছেন যে হুট করে একটা যে জাহাজের একটা ব্যাপার, জাহাজে করে একদিনে যাচ্ছে, একদিনের মধ্যে কাহিনীটা শেষ হচ্ছে। তো ইয়েটা ছিল জেমস জয়েসের বিখ্যাত ইউলিসিস উপন্যাসে ছিল ওখানে তিনটা চরিত্র এবং ওইটাও একদিনের একটা কাহিনী ছিল। তো এটা হচ্ছে চেতনা প্রবাহ রীতিধারার উপন্যাসের একটা বৈশিষ্ট্য। তো আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ যে কাজটি করেছেন এখানে, তবারুক ভূঁইয়া কিংবা মোহাম্মদ মুস্তফা, তারা যারা এখানে উপন্যাসটাতে কথা বলে, একটা মিস্টিরিয়াস ব্যাপার স্যাপার, একটা অদ্ভুত একটা ব্যাপার স্যাপার, যে এখানে এই যে মোহাম্মদ মুস্তফা সে কুমুরডাঙ্গা মফস্বলে সে কি বলে হাকিমের পদ পেয়েছে, সেখানে চাকরি করতে যাচ্ছে। তো জাহাজের মধ্যে তার যে বিষয় আসে, তার যে বিশ্বাসগুলো, হ্যাঁ এই বিশ্বাসগুলো হঠাৎ করে যেন ওই যে গ্রাম থেকে উঠে আসা ওই গ্রামের মানুষগুলো, তাদের মধ্যে নানা রকমের একটা প্রশ্ন, উনি এমনভাবে এই প্রশ্নের বিষয়গুলো উত্থাপন করেছেন যে আমরা পাঠক, আমরা নিজেরাই এখানে একটা রহস্য ঘন আবর্তের মধ্যে ঘুরতে থাকি। যেমন কুয়াশার মধ্যে অনেক সময় চেনাপথটাকে কিন্তু আমরা মনে হয় যেন চিনি না, অনেক সময় অনেক সময় আমরা পথ হারিয়ে ফেলি। এখানেও এই যে কাদো নদী কাদোর মধ্যেও সে ব্যাপারটা একই রকম হয়েছে। এখানে স্কুল শিক্ষয়িত্রী সকিনা যে কি বলে নদীর কান্না শুনছে, এবং নদীর কান্না শোনাতে এখানে একটু মানে কুসংস্কৃতির মধ্যে যে এটা নদী কিভাবে কান্না করে, হ্যাঁ এই কান্নার জন্য কি হবে, ওই শহরে কুমুরডাঙ্গাতে এখানে আজানের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ ঘরে ঘরে মানে প্রতিটা জায়গায় ধর্মটাকে যুক্ত করে, হ্যাঁ আজান সবাই সব জায়গায় এমনভাবে আজান দেওয়ার জন্য সব জায়গায় মানে ইয়ে হয়, সবার কানে যেন পৌঁছে যায়। তারপরে সিন্নি দেওয়া, তারপরে কি বলে মিলাদ করানো, হ্যাঁ এই বিষয়গুলো তিনি নিয়ে এসছেন। শুধু তাই নয় আপা, একেবারে গরিব হতদরিদ্র একজন চরিত্রকে আমরা দেখি, তার সদ্য প্রসূত মানে গাভীর বাচ্চাকে সেটা কেটে ওই বাকাল নদীতে ফেলে দিচ্ছে। হ্যাঁ এটা একটা মানে কুসংস্কার, যে এই কুসংস্কারগুলো কিন্তু আপনি খেয়াল করে দেখেন সৈয়দ ওয়ালিউল্লাহ সে কখন লিখেছেন এই উপন্যাস, ধর্মীয় যে কুসংস্কার, আচার আচরণ, এই ব্যবসা কি এখনো চলছে না? এখনো চলছে আপা, এটাই আমি বলছি, মানে অবাক হয়ে যাচ্ছে। আমরা লাল সালুর মধ্যে যে বিষয়টা পেয়েছি, এই বিষয় কি এখনো চলছে? এখনো আমাদের দেশে মানে জাজ্জল্যমান ভাবেছে, এবং ওইটাকে আরো উন্নতির পর্যায়ে নিয়ে গেছেন, হ্যাঁ ওইটাকে আরো উন্নতির পর্যায়ে বিভিন্নভাবে অন্য নামে বিভিন্নভাবে কিন্তু আমাদের সমাজে এগুলো চলছে। শুধু একেবারে যারা আবার আমরা শিক্ষিত হয়ে গেছি, যারা অনেক মানে পড়াশোনা অনেক ডিগ্রি নিয়েছেন, তাদেরও মনে অনেক সময় আপনি খুঁজে পাবেন এমন জায়গা, ওদেরও একটা আলাদা একটা বিশ্লেষণ আছে, আলাদা একটা বিচার আছে। হ্যাঁ তো সৈয়দ ওয়ালিউল্লাহর এই যে চিন্তা চেতনা, আমরা বারবারই বলছিলাম, যে ম্যাডামও বলছিলেন যে তিনি ছিলেন বিদেশে, কিন্তু গ্রামকে উনি কিভাবে দেখলেন, কিভাবে তিনি অনুধাবন করলেন, কিভাবে তিনি উপলব্ধি করলেন গ্রামের চরিত্রগুলোকে। এই যে একটা লোক যে সে নদী কান্না করছে, নদী কান্না করে সদ্য প্রসূত মানে গাভীর বাচ্চাকে সেখানে বলি দিয়েছে, এবং তাকে দেখা দেখি শহরের অন্যান্য মানুষগুলো যা আছে সবগুলো নিয়ে আসছে নদীর মধ্যে ফেলার জন্য। এখনো তো ম্যাডাম অনেকে নদী পার হওয়ার সময় পয়সা দেয়, এখনো কিন্তু আমরা দেখতে, হ্যাঁ এবং আছে না মাজার আছে, নাম বলছি না এখনো, যে সেখানে কয়েক মাস পর পর অনেক লোক গিয়ে কোটি কোটি টাকা মানে উদ্ধার করে। সেই জিনিসটা আমার সেটাই মনে হয়েছে, যে গভীর একটা অন্তর্দৃষ্টি তার ছিল, এবং মানে আমি আবারও বলছি, তিনি কিভাবে এগুলো অনুধাবন করেছেন, কিভাবে এগুলো গ্রহণ করেছেন এবং কলমে নিয়ে এসছেন কেন,
যাতে আমরা এই প্রথাগুলো ভাঙতে পারি, ভাঙতে পারি। যদি আমরা ততটা ভাঙতে পারিনি। পারিনি। আবারও আসবো আপনার কাছে রাহিমা, আপনার কাছে আবার গল্প গ্রন্থের কাছে চলে যায়। আপনি একটু আলোকপাত করেছিলেন তুলসী গাছের কথা নিয়ে। দূর থেকে দেখতাম তুলসী গাছ আর জবা গাছ হলে হিন্দু বাড়ি, তারপর করবী ফুলের গাছ হলে হিন্দু বাড়ি, আর মুসলমানদের বাড়ি হলে মেহেদি গাছ থাকবে। আমার মনে আছে এরকম কিছু ধারণা হতে ছিল। এই যে তুলসী গাছটি, এটি যে একটি ভেষজ উদ্ভিদ, এটির যে উপকারিতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই প্রয়োজন, সেটা আমরা অনেক সময় ভুলতে বসি। গাছ কখনো কোনো ধর্মীয় প্রতীক হতে পারে না, সেটা তিনি দেখিয়েছেন, কিন্তু সাহস করে সম্ভবত সেটা তিনি কাউকে বোঝাতে পারতেন না সেই সময়কার পরিস্থিতিতে। কি সুন্দর করে বোঝালেন, একটা ভাঙা বাড়ি, কিছু পুরুষ আশ্রয় নিল সেখানে, যারা ওপারে যাবে, কেউ ওপার থেকে এপারে আসলেন, এবং একটি গাছটি দেখে বুঝলেন যেটা হিন্দু বাড়ি ছিল। কারো কল্পনাতে একজন শাখা সিঁদুর পরা একজন নারীকে তারা দেখতে পেতেন। মানুষ চোখে তারা পুরো বাড়িটিকে হিন্দু বাড়ি বলেই তো ভেবে নিয়েছেন, ধরেও নিয়েছেন। সেখানে একটি লাইন আছে এরকম, যখন তাদেরকে আবার বাড়ি থেকে বের করে দেবে, তখন সেখানে যে পাকিস্তানি হানাদার বাহিনী আসে রাইফেল নিয়ে, একটি লাইন ছিল, ঘলগলিতে দুটো কবুতর, যে বন্দুক হাতে থাকলে আমরা নিরীহ প্রাণীর পাখির উপরও কিন্তু আমরা চড়াও করি। হ্যাঁ, চোখ যায়। আর এরপর দেখা গেল কেউ একজন গাছটা একটু হয়তো বৃক্ষপ্রেমী হতে পারেন, হয়তো যত্নবান ছিলেন গাছের প্রতি, কেউ একজন গাছে গোপনে পানি দিচ্ছিলেন। কদিন পর সে গাছটাতে কচি পাতা গজালো, তারপর তারা কেউ শিওর না কে দিচ্ছে গাছে পানি, কারণ এখন তো সবাই মুসলমানই ছিল। কিন্তু এই যে একটা বৃক্ষের প্রতি আমার একটা প্রেম, জাগতিক একটা প্রেম, সেখানে আমি গোপনীয়তা বজায় রাখলাম, প্রকাশ করতে দিলাম না। এটা কি কোনো হিন্দুয়ানি কালচার আমার মধ্যে আসলো কিনা, যাতে সেটাকে ভুল না বুঝে সেভাবে গোপন করলেন। তারপর সেখানে আবার তারা বাড়ি ছাড়ার ঝামেলা পড়ে গেলেন, আবার সেই গাছটি বিবর্ণ হয়ে আবার সে খয়েরি বর্ণ ধারণ করলো। 47 সাল আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে, দুই বাংলার ভাঙন, দুটো অসাম্প্রদায়িক রাজনীতি আমাদের বাংলাদেশে, আমি বলবো এখনও আমাদের বাংলাদেশে আছে অসাম্প্রদায়িক রাজনীতি। আমাদের মানুষগুলো এভাবে বেড়ে উঠেছে। আমি নিজে যদি বলি, ব্যক্তিগত জীবনে আমার ছোটোবেলা থেকে আমার 3 জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একজন হিন্দু, একজন মুসলমান, আমি তো নিজে মুসলমান, একজন বড়ুয়া ছিলেন। ক্লাসে আমাদেরকে স্যার ডাকতেন যে রাম রহিম জন। কখনো মনে হয়নি হিন্দু বাড়িতে খাবার খেতে পারবো না। আমাদের মিলটা এরকম ছিল কি? হ্যাঁ, ছিল, কখনই মনে হতো না। হয়তো মুরব্বীরা কিছু বেঁচে চলতে, কিন্তু আমাদের কখনো পুজো বাড়িতে যাওয়া নিষেধ ছিল না। খাবার দাওয়া তো নাড়ু, এই যে এরকম লক্ষ্মী পুজো পর নাড়ু পেতাম, বসে থাকতাম সেটার জন্য, বা তারাও আসতো আমাদের প্রোগ্রামগুলোতে। এই যে এভাবে তিনি দেখেছেন অসাম্প্রদায়িক একটা বাংলাদেশকে তিনি দূর থেকে উপলব্ধি করেছেন, তুলে ধরেছেন, একদম আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি আমাদেরকে তুলে ধরেছেন আসলে তার ছোট গল্পগুলোতে। আরেকটা গল্পের কথা বলি ম্যাডাম, পরাজয় গল্পটা, এটা আমার খুব ভালো লাগে গল্পটা। যে সাপে কাটা স্বামীকে নিয়ে একজন স্ত্রী দাফনের উদ্দেশ্যে মাটি খুঁজে বেড়াচ্ছেন। ম্যাডাম শুধু কল্পনা করলে মনে হয় আমাদের এই গল্পগুলো নিয়ে তো ম্যাডাম আসলে আমাদের নাটক হতে পারে। সেটাই, ছোট ছোট নাটক হতে পারতো, এত সমৃদ্ধ ছোট গল্প। আমি যদি শুধু চোখ বন্ধ কল্পনা করলে বুঝতে পারি, কুলসুম দুজন অপরিচিত স্বামীর দুজন বন্ধুকে নিয়ে সে, তার উদ্দেশ্য তার মৃত স্বামীকে দাফন করা, কিন্তু প্রকৃতিতে এমন কিছু বিষয় ঘটে যায়, সে মৃতদেহের সামনেও মানুষের জৈবিক সত্তাটা জেগে ওঠে, এবং সেখানে সে কাকে বিশ্বাস করবে, সে তাদেরকে ভাই ডাকতে শুরু করে, ভাই ধর্মে ভাই ডেকে সে রেহাই পেল। এরকম করে মানুষের মনস্তত্ত্ব তুলে ধরার সাহস আমাদের খুব বেশি কোনো লেখকের নেই। হ্যাঁ, এটাই আমার কাছে অসাধারণ। এবং খুনি গল্পে ম্যাডাম একদম নিঃসন্তান মানুষ, তার একটা সন্তানকে পালন করলেন, পুত্র স্নেহে বড় করলেন, বিয়ে করালেন, সংসার হলো, অনেক বছর পর জানা গেল সে খুনি। তারপর তাদের নিজের সেই ছেলে ফিরে আসলো, স্ত্রী তাকে কিভাবে গ্রহণ করবে, মানসিক একটা টানাপোড়েন তিনি সবসময় দেখিয়েছেন তার গল্পগুলোতে। মনস্তাত্ত্বিক দিকটাকে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি শুধু চরিত্র নয়, তিনি চরিত্রের ভেতরের মানে অন্তর মানুষ, একজন মানুষের ভেতর, যেমন আমরা মজিদ চরিত্রটাকে, শুধু মজিদের কিন্তু একান্ত ভাবনাগুলো এখানে বেশ প্রস্ফুটিত হয়েছে। মজিদ কি ধরনের চরিত্র, একটা উপন্যাস পড়ার পর মজিদের ভেতরের যে ভাবনাগুলো,
যেমন জাস্ট একটা আউয়ালপুরে একটা পীর আসছে, মজিদও কিন্তু একজন পীরের মতনই, কিন্তু তাদের মধ্যে যে দুইজনের জন্য একটা কম্পিটিশন, সেই কম্পিটিশন লক্ষ্য করার জন্য মজিদও সেখানে গিয়েছে, দূর থেকে তাকে লক্ষ্য করছে যে এই বিষয়টা। মজিদ কিন্তু মনে করেছিল ওই লোক আরো বেশি, তার চাইতেও অনেক বেশি কিছু জানে, কিন্তু দেখলো যে ও কিছুই জানে না, তখন সে নিজে আরো একটু ভারী, হ্যাঁ একটু শক্তিশালী বসলো। আমার কাছে যেটা ভালো লেগেছে ম্যাডাম, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে, মজিদের আমার সবকিছু নেগেটিভ মনে হয়নি। যেমন সে মাঝরাত্রি সে যখন তাহাজ্জুদ পড়ে এবং সে তখন আল্লাহর কাছে ক্ষমা চায়, দুনিয়াতে দুমুঠো খাবারের জন্য সে আল্লাহর সঙ্গে যে একটা খেলা খেলতে নেমেছে। ম্যাডাম এতটুকু উপলব্ধি তো এখনো কারোর মধ্যে নেই। হ্যাঁ এটাই এখনো যারা আমরা আছি, আমরা যদি শ্রদ্ধা রেখে বলতে চাই সবার কাছে, আসলে আউয়ালপুরের পীর মজিদের মধ্যে যে দ্বন্দ্ব ম্যাডাম, সেই 72-80 বছর আগের ঘটনা, এখন তো সমাজে সেগুলো আরো প্রকট। আমরা ধর্ম নিয়ে এখন রীতিমতো ভাগ ভাগ করে ফেলছি, কে কার অনুসারী, কে কোথায় যাচ্ছেন, কোথায় ধান দিয়ে কি মানুষের জান যদি না থাকে, এই মেসেজটা তো এখনো নাই। হ্যাঁ সেটাই এখনো নাই। একটু আমরা চাঁদের অবশ্যই ওদিকে একটু যাই। চাঁদের অবশ্য একজন যুবক শিক্ষক আরেফ আলীর যে মনের যে অন্তর্জগতের যে চিত্র তিনি এঁকেছেন, এটা আসলেই তো বিদেশ থেকে, মানে আমরা যেটা বলি যে পাশ্চাত্য সাহিত্যের যে অস্তিত্ববাদের যে সংকট, অস্তিত্ববাদের যে তত্ত্ব, এই তত্ত্ব সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে খুব সুন্দরভাবে মানে তার ওই যে আপনি বলেছেন যে বিদেশি উপন্যাসগুলোর ওখানে একটা ভেতরে একটা ছায়া ছিল, তাই না? ছায়া ছিল, এবং তিনি জানতেন যে শিল্পটাকে কোথায় নিতে হবে। কারণ আমাদের দেশে সেই সময় তো মানে শিল্পটাকে অতিক্রম করার মতো ওই ধরনের শিল্পচর্চা হয়নি, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ তো তিনি তো সঞ্চয় করেছেন, তিনি পাঠ করেছেন, পাঠ করে দেখেছেন বাংলা সাহিত্যকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আমাকে যদি কেউ এখন যদি মানে একদম ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করে যে বাংলাদেশে অন্তত একজন আন্তর্জাতিক মানের সাহিত্যিক ছিলেন, সে সৈয়দ ওয়ালিউল্লাহ। কারণ সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদোকে একেবারে কোনো কিছুতেই মানে উড়িয়ে দেওয়া যাবে না। আন্তর্জাতিক মানের উপন্যাসের যেগুলো, যে বিষয় উপাদান, যে মনস্তত্ত্ব, যে তত্ত্ব আছে, যে ভাষা আছে, সেই ভাষা, দর্শন, সমাজচিন্তা সবগুলোই সৈয়দ ওয়ালিউল্লাহ খুব পুঙ্খানুপুঙ্খ দক্ষ চিত্রকরের মতো, তিনি নিজেও চিত্রকর, তিনি চিত্রকরের মতনই আসলে উদ্ভাসিত করছেন। এই জন্য ওনাকে ওই ভাষা ইনস্টিটিউট বলা হয়েছে, এবং অনেক প্রবীণ যারা শব্দটা যথার্থ বলেছেন। হ্যাঁ সেটাই, উনি দেখেন না, ওনার আগে কিন্তু যারা লিখেছেন তারা কিন্তু একটা ধাক্কা খেলেন, তাই না? অনেকেই লিখছেন তখন। সৈয়দ ওয়ালিউল্লাহ যখন এগুলি লিখছেন তখন কিন্তু তারা অনেকে অনুপ্রাণিত হয়েছেন, অনেকে তো ভেতরে ধাক্কা খেয়েছেন, যে অদ্ভুত তার লেখনী ক্ষমতা। একটু যদি নাটকের দিকে যাই, লিখেছেন কম, কিন্তু সেখানেও বার্তা ছিল। নাটক তো বার্তাই, সবসময় বার্তা। আপনি যেরকম বলেছেন যে ছোট গল্পের এটা নিয়ে একটা নাটক হতে পারে, বিখ্যাত নাটক বহিপীর, এটা স্টুডেন্টদের পর্দা প্রথা একটা। তো এখানে বহিপীরকে বলা হয়েছে, তাকে কেন বহিপীর বলা হতো, তিনি বইয়ের ভাষায় কথা বলতেন। আচ্ছা, আসলে কিন্তু গুরু অর্থ সেটা ছিল না, আসলে ছিল যে পীর বলে ওনাকে এভাবে চিন্তা করা হয়েছে যে তিনি কোনো পীরের মৃত আত্মা, যিনি সব কিছু সম্পর্কে জানেন, অবগত, এবং তিনি গায়েবী কিছু জানেন। বাংলাদেশে বা উপমহাদেশেও যে পীর প্রথাটা, এটা মূলত আসলে এরকমভাবে তৈরি হয়েছে, গায়েবী কিছু এখানে থাকে। আমি একদম প্রশ্ন করেছিলাম হ্যাঁ যে কবর এবং মাজার মধ্যে পার্থক্য কি, তখন কেউ কেউ বললেন যে কবর তো আমরা জানাশোনা মানুষের কবর দেই, এবং মাজার হচ্ছে অজানা কারো কবর নাকি আপনা আপনি নিচে থেকে উপরে উঠে। এটা ছোটবেলায় শুনেছিলাম। একইভাবে মোদাসের পীরের মাজার যেভাবে তিনি তৈরি করলেন, মোদাসের শব্দ অর্থ তো নাম না জানা, অজানা ব্যক্তি, তো সেই তথ্যটা সে কাজে লাগিয়েছে। বহিপীরের এটারও আমি সবকিছু খারাপ বলবো না, এখানে তিনি দেখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি যে তার হাতেম আলীর ছেলে হাশেম আলীর কাছে তিনি পরাজয় স্বীকার করলেন যে তোমরা সবাই খুব মানে মানবিক, আমি কি খুব মানে জাহেল। এবং তিনি পরে যে সেই যে মেয়েটিকে তার বিয়ে করার কথা ছিল, খুবই অল্প বয়সী একজন নারী, তার বহু বিবাহের মধ্যে একটি বিয়ে হতে পারতো, সেখানে তিনি সরে আসলেন। সেখানে এখানে আমি বলবো নাট্যকার হিসাবে তিনি খুব প্রশংসনীয়। অবশ্যই তিনি খুব সহজে ব্যাপারটা বুঝিয়েছেন। এখানেই আমাদের আলোচনার ইতি টানতে হচ্ছে, বলার ছিল অনেক, কারণ এত বিশাল মাপের একজন ব্যক্তিত্ব, যা লিখেছেন, যেটি মহি মোহাম্মদ বলেছেন, আপনি বলেছেন, যেগুলি এসে আমাদের ভেতরে ধাক্কা দেয় এখনো এতটা বছর পরে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়
যে তিনি কিন্তু যেভাবে প্রচার পাওয়ার কথা সেভাবে প্রচার কিন্তু প্রচার প্রচার পায়নি। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্ম নিয়ে। আপনারা শুনছিলেন তিনি সেই সময়ের প্রেক্ষাপটে একজন আধুনিক ব্যক্তিত্ব হয়েও কিভাবে সাধারণ মানুষের সুখ দুঃখ বেদনা আনন্দ এগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। বিশিষ্ট সাহিত্যিক, একজন আলোকিত ব্যক্তিত্ব, আমাদের পথ চলার যিনি পথপ্রদর্শক সৈয়দ ওয়ালিউল্লাহ, তাঁর মৃত্যুবার্ষিকীতে আবারও তাকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সামনে ছিলেন, আমরা শুধু এই বার্তাটুকুই দিতে চাই, সব কিছুর চেয়ে বড় হলো মানবতা। আসুন আমরা মানবতাকে লালন করি, মানুষকে ভালোবাসি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।